বাদশাহ হারানোর রশিদনগর ভ্রমণে বেরিয়েছিলেন। এক অন্ধ ফকির তার কাছে ভিক্ষা চাইল। তিনি ফকিরকে ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা পাবার পর সেও কপালে সজোরে আঘাত করতে বলল। বাদশাহ আঘাত করতে ইতস্তত করলে ফকির বলল, কপালে আঘাত না করলে দান ফিরিয়ে নিন। বাদশাহ অগত্যা তার কপালে মৃদু আঘাত করলেন। বাদশাহ বুঝলেন এ ফকিরের নিশ্চয়ই কিছু জীবনের ইতিহাস আছে। তাই তিনি দরবারে এসে ফকিরকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি ভিক্ষা পাবার পর কপালে আঘাত করতে বললে কেন? ফকির তখন তার জীবনের ঘটনা বলতে শুরু করলো। ফকির বলল, আমি এই বাগদাদ শহরের একজন বড় ব্যবসায়ী ছিলাম। ব্যবসা পরিচালনার জন্য আমার 40টি উট ছিল। একদিন আমি 40টি উঠে মাল বোঝাই করে দূরের এক শহরে মাল বিক্রি করে ফিরছিলাম। দেখলাম পথে একটি গাছের ছায়ায় একজন ফকির বসে আছে। আমিও খাবার জন্য ওই গাছের নিচে বসলাম। আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। ফকিরের সাথে আমার কিছুটা হৃদ্যতা সৃষ্ট হলো। ফকির বলল, সামনের ওই পাহাড়ের অভ্যন্তরে প্রচুর গুপ্তধন রয়েছে। আমি ছাড়া আর কোনো ব্যক্তি এর সন্ধান জানে না। ফকিরের সাথে চুক্তি হলো যে সে 20টি উটে মাল বোঝাই করবে আর আমি 20টি উঠে মাল বোঝাই করব। আমরা দুজনে উটগুলি নিয়ে পাহাড়ের কাছে পৌঁছালাম এবং সুড়ঙ্গ পথে উটগুলি প্রবেশ করিয়ে কিছু দূর অগ্রসর হলাম। ইতিবছরে সেখানে এক সম্পদ স্তূপিত অবস্থায় দেখতে পেলাম যে 20টি কেন 100টি উট তা বহন করে নিয়ে যেতে পারবে না। আমি 20টি উটে মাল বোঝাই করলাম। ফকিরও 20টি উঠে মাল বোঝাই করলো। হঠাৎ দেখলাম ফকির কৌটার মতো কি যেন একটা কুড়িয়ে নিল। আমরা বের হয়ে এলাম। পথে চলতে চলতে আমার মনে হতে লাগলো এ ভাগ ঠিক হয়নি। তাই আমি ফকিরকে বললাম, তুমি ফকির মানুষ, এত সম্পদ দিয়ে কি করবে? আমাকে 10টি উট ফিরিয়ে দাও। ফকির তৎক্ষণাৎ 10টি উট দিল। একটু পরে আবার আমার মনে হতে লাগলো ফকিরের অর্থের কি প্রয়োজন আছে। তাই পুনরায় তাকে বললাম, তুমি সংসার ত্যাগী ফকির, তোমার অর্থের কি দরকার? অবশিষ্ট 10টি উট আমাকে দিয়ে দাও। ফকির মোটেও আপত্তি করল না। আমি 40টি উট নিয়ে পথ চলতে লাগলাম। কিছুদূর অগ্রসর হয়ে আমার মনে সন্দেহ দেখা দিল, ফকির এত সহজে আমাকে সবগুলি উট ফিরিয়ে দিল কেন? আমার মনে হলো ফকির যে কৌটাটা কুড়িয়ে পেয়েছে নিশ্চয়ই এর কিছু তাৎপর্য আছে। আমি ওই কৌটার বিষয়ে জানতে ফকিরের নিকট ফিরে আসলাম এবং এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলাম। ফকির বলল, এই কৌটায় এক প্রকার মলম রয়েছে, যা ডান চোখে লাগালে মাটির অভ্যন্তরে কোথায় কি সম্পদ লুকায়িত আছে তা স্পষ্ট দেখা যাবে। আবার বাম চোখে লাগালে সাথে সাথে 2 চোখ অন্ধ হয়ে যাবে। কোনো কিছুতেই তাকে আর ভালো করা যাবে না। পরীক্ষাস্বরূপ আমি ফকিরকে আমার ডান চোখে মলম লাগিয়ে দিতে বললাম। মলম লাগানোর পর মাটির অভ্যন্তরে লুকায়িত সম্পদ আমি স্পষ্ট দেখতে পেলাম। এখন আমার মনে হলো বাম চোখে মলম লাগানোর ফলে আরও ভালো হবে। তাই আমি আমার বাম চোখেও মলম লাগাতে বললাম। ফকির রাজি হচ্ছিল না, কিন্তু কেন যেন আমার জিদ চেপে বসলো। আমার পীড়াপিড়িতে ফকির বাম চোখে মলম লাগিয়ে দিল। সাথে সাথে আমি 2 চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেললাম। আমি অন্ধ হয়ে পথে বসে রইলাম। এদিকে ফকির আমার সব উট নিয়ে চলে গেল। এই বাগদাদেরই কতিপয় বণিক ওই পথে ফিরছিল। আমার এই অবস্থার কারণ জানতে পেরে তারা আমাকে শহরে পৌঁছে দিল। অতঃপর আমার জীবনের প্রতি বৃত্নিশ্রা এলো, কিন্তু আত্মহত্যা করতেও পারলাম না। আমার এই পরিণতির জন্য নিজেকে ধিক্কার দিতে লাগলাম। নিজ কৃতকর্মের শাস্তি হিসাবে কপালে আঘাত গ্রহণ সর্বস্ত করলাম। আঘাত না করলে কারো দান আমি গ্রহণ না করতে দৃঢ় সংকল্পবদ্ধ হলাম। এর থেকে আমরা শিক্ষা পাই, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ অনেক সময় আশেপাশের মানুষগুলো হতাশার মাধ্যমে পরিচয় কেড়ে নেয়। তুমি নিজেকে ভালোবাসতে পারলেই হতাশাকে দূরে সরিয়ে রাখতে পারবে। আশা কখনোই তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও এবং হতাশ হয়ে পড়ো। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না। শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। হিংসা করলে নিজেকে হতাশাগ্রস্ত বানাবে। জীবন হলো উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি। তুমি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারলে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।